ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি মজুমদার জুয়েল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে আজ। এর মধ্যে বিরোধী দলের অংশগ্রহণ খুব একটা প্রাণবন্ত ছিল না বলে মনে করেন অনেকে। বিশেষ করে জামায়াত এমপিদের নিষ্প্রভতা এবং অপ্রাসঙ্গিক কথাবার্তা নিয়ে আলোচনা আছে সর্বত্র। একটি পক্ষের মতে বিএনপি বা সরকার দলও অগোছালো, নিজ দলের সদস্যদের সমালোচনার মুখে পড়ায় সংসদকে একটু ভিন্ন রকমই মনে করা হচ্ছে। অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। প্রথা ভেঙে সংসদীয় কমিটিতে রাখা হয়েছে একজন প্রতিমন্ত্রীকে। বাজেট অধিবেশন হলেও আলোচনায় বাজেট প্রায় অনুপস্থিত ছিল বলে সমালোচনা রয়েছে। জুলাই সনদ এবং সংবিধান সংস্কার নিয়ে সরব ছিল বিরোধী দল, বিশেষ করে এনসিপি। আবার তাদেরকে সময় কম দেওয়ার অভিযোগও রয়েছে। বাজেট আলোচনায় ইসলামী ব্যাংক এবং আদ্দিন হাসপাতাল প্রসঙ্গ টানায় সমালোচিত হয়েছে জামায়াত। প্রশ্ন রয়েছে, সার্বিকভাবে আগের সংসদের চেয়ে নতুন আসার সংসদ কি খুব বেশি আলাদা কিছু হলো? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, আছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ এমপি, এবং আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। আজকের আলোচনা শুরু করতে চাই। আমরা আলোচনা ঠিক সব বিষয় ঠিক করেছি, কতটা বদলেছে সংসদের সংস্কৃতি সেটি নিয়ে মাহবুব কামালকে দিয়ে একটু শুরু করতে চাই, তাহলে দুইজন সংসদ সদস্য আলোচনা করতে সুবিধা হবে। আপনার কাছে কি মনে হয়, এই গণ অভ্যুত্থানের পরে যে সংসদ এলো, দুটো অধিবেশন শেষ, কোনো রকম পরিবর্তন বা সংস্কৃতি আপনার কাছে চোখে পড়েছে কিনা? না, আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে শুরু করি। সেটা হলো, দেখেন, সংসদ ভালোভাবে চললো কি চললো না, অথবা বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো কি হলো না, ইট লিটল ম্যাটার্স টু মি। এটা আমার কাছে সমঝোতা অথবা বৈরিতা আমার কাছে কোনো ম্যাটার করে না। এই উদাহরণটা আমি প্রায়ই দিই। সেটা হচ্ছে 1974-এ তাজউদ্দিন যাচ্ছেন ওয়েস্ট জার্মানি। তখনও জার্মানির ইউনিফিকেশন হয় নাই। তো সোভিয়েত ইউনিয়নের সাথে যার পশ্চিম জার্মানি তখন সম্পর্ক বড় গলতেছিল, সম্পর্ক খারাপ ছিল, গলতেছিল। তো এয়ারপোর্টে তাজউদ্দিনকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন এবং ওয়েস্ট জার্মানির সম্পর্ক যে ভালো হচ্ছে, আপনি এটাকে কীভাবে দেখেন? তিনি বলছিলেন যে, ইংরেজিতেই বলছিলেন যে, গ্রাসেস পেরিশ নট অনলি ওয়েন টু এলিফেন্টস ফাইট বাট অলসো ওয়েন টু এলিফেন্টস মেট। দুই হাতি যখন যুদ্ধ করে তখনই কেবল নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন পরস্পরকে আদর করে তখনও নিচের ঘাস পিষ্ট হয়। তো সাংবাদিককে বলতেছিলেন যে, আমরা থার্ড ওয়ার্ল্ডের যারা, তারা হচ্ছে নিচের ঘাস। সোভিয়েত ইউনিয়ন এবং ওয়েস্ট জার্মানি হচ্ছে দুই হাতি। এরা যুদ্ধ করলো না আদর করলো, আমাদের কিছু যায় আসে, আমরা পুষ্ট হবই। এটা আমি লিঙ্ক করি। আমাদের পার্লামেন্টে বিরোধী দল এবং বিএনপির সম্পর্ক কি হচ্ছে না হচ্ছে, আমি এগুলো খুব একটা ফলো করি না। ফলো করে তার একটা কারণ আছে, আমাকে একটু মাফ করেন। সেটা হচ্ছে, ওয়েস্টার্ন পার্লামেন্টেরিয়ানদের কিছু স্যাটায়ার আমাকে খুব প্রভাবিত করে। আমাদের পার্লামেন্টের কোনো দোষ নাই, আমি আমাদের পার্লামেন্টের ব্যাপারে আমি কিছু বলবো না। ওয়েস্টার্ন পার্লামেন্টেরিয়ানদের কিছু কথা দ্বারা আমি খুব প্রভাবিত। যেমন ধরুন উইনস্টন চার্চিল, না, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্লামেন্টেরিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। উনি বলছিলেন যে, আমার ফেলো এমপিরা যখন কথা বলতে থাকে তখন আমি তাদের থামাই না। আমি যদি তাদের থামাই তাহলে তারা চিন্তা করা শুরু করবে, সেটা আরও ভয়ঙ্কর। ঠিক আছে? আর এক পার্লামেন্টারিয়ান বলছিলেন যে, এসব কিন্তু ব্রিটিশ পার্লামেন্টারিয়ান বললেন যে, টু অ্যাডমায়ার পার্লামেন্ট ইজ এ ডিজিজ, ইফ ইউ ওয়ান্ট টু কিওর ইট, গো ইন টু ইট অ্যান্ড লুক অ্যাট ইট। ঠিক আছে? আরেকজন খুব ভয়াবহ কথা বলছিলেন, ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, বলে, নাথিং ক্যান ডিস্ট্রয় ইংল্যান্ড এক্সেপ্ট হার পার্লামেন্ট। বুঝতে পারছেন? তো এই যে স্যাটায়ারগুলো করা হয়েছে, এগুলো কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নানা দিক বিবেচনা করে এগুলো স্যাটায়ারগুলো করা হয়েছে। তো আমরা পার্লামেন্টকে তো সব কিছুর কেন্দ্রবিন্দু বলি, তাই না? আমাদের পলিটিক্সের সব কিছুর কেন্দ্রবিন্দু। এখন আসি আমাদের পার্লামেন্টে। সেটা হচ্ছে যে, পার্লামেন্টে কি উন্নত কালচারাল মাইন্ডসেট কি আমরা দেখতে পাই? দেখতে তো পাই না। এবং
এখানে কোনো বিধিবদ্ধ কোনো যেমন ব্রিটিশ পার্লামেন্টে কিছু শব্দ আছে এগুলো উচ্চারণ করা যায় না, হ্যাঁ, যেমন পিগ, সান অফ এ বিচ, তারপর ধরেন যে রং হেডেড, হ্যাঁ, এইসব উচ্চারণ কতগুলো প্রভিট করা আছে যে এই শব্দগুলো উচ্চারণ করা আমাদের এখানে তো আছে আছে, কিন্তু এর বাইরে গিয়েও আমরা কতগুলো এমন কথা বলি যেগুলি আসলে পার্লামেন্টে বলা ঠিক না। দেখেন আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল প্রবলেমের চাইতে কালচারাল প্রবলেমটা বেশি অ্যাকিউট, এবং পলিটিক্যাল প্রবলেমগুলো কালচারাল প্রবলেমের গর্ভ থেকে জন্ম নেয়, ঠিক আছে? এবং আমাদের কালচারাল স্ট্যান্ডার্ড যদি বাড়াতে না পারি, আমাদের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড কখনোই বাড়বে না। হ্যাঁ, এবং কালচার কীরকম দেখেন, কালচারাল প্রবলেম থেকে কীভাবে আসে, যেমন ধরেন দুই নেত্রী না, শেখ হাসিনা এবং মরহুম খালেদা জিয়া, তারা যে পরস্পর কথা বলতেন না, এটা কিন্তু কালচারাল প্রবলেম। এই যে কথা বলতেন না, এখান থেকে কিন্তু অনেক পলিটিক্যাল প্রবলেম জন্ম নিচ্ছে। তারা যদি কথা বলতেন তাহলে কি হইতো, তাহলে অনেক কিছু সমাধান আগে হয়ে যেত, টেবিলে হয়ে যেত। যেহেতু তারা কথা বলতেন না, কথা না বলাটাই কালচারাল প্রবলেম, সেইটা জন্ম দিচ্ছে অনেক পলিটিক্যাল প্রবলেমের। তা আমাদের যে এই যে ধরেন যে মাঠে এবং পার্লামেন্টের ভেতরে যে মানে টাগ অফ ওয়ার চলে, হ্যাঁ, এইটা মানে নিয়মতান্ত্রিক না, এইটা কি বলে যে প্রপারলি ডেমোক্রেটিক ভ্যালুজ এখানে রিফ্লেক্টেড হয় না, ফলে হচ্ছে কি আমাদের অনেক পলিটিক্যাল প্রবলেম জন্ম নিচ্ছে। জি, আমি একদম পরিষ্কার আবার আসবো আপনার কাছে। রাশেদুজ্জামান রাশেদ যে কথাটা বললেন যে দুই নেত্রীর কথা আগে বলা হলো, কিন্তু এখনকার দুই নেতা, সরকার দলীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা, দুজন তো কথা বলেন, সামনাসামনি কথা বলেন, লবিতে কথা বলেন, এগুলো আমরা ভিডিওতে দেখি। এখন তো সংস্কৃতির অনেক পরিবর্তন আসার কথা। সংস্কৃতির পরিবর্তন আপনি কি দেখেন? আপনি সংসদে আছেন, সংসদে অধিবেশনগুলোতে যুক্ত হচ্ছেন, আপনার কাছে কি মনে হয় কোনো রকম পরিবর্তন, মানে এত বছর ধরে যে সংসদের ধারা দেখে এসছেন তার মধ্যে কোনো পরিবর্তন আছে কি? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ডিবিসির সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো বলে দিয়েছেন এবং ভাইও বলেছেন কিছুটা, অবশ্যই একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে। মানে এই যে কালচারের একটা ভয়াবহতা ছিল, যেটা তুলেছে মুখ দেখাদেখি হচ্ছে না, বা আবার এটাও বলার সুযোগ নাই যে এক পক্ষ ইচ্ছা করে করছে না, মানে ওই পরিস্থিতিতে তাকে ফেলা হতো, মানে আপনি যে মুখ দেখবেন না আমার, আমি এটা করে দিচ্ছি পরিবেশ আর কি, তাহলে আপনি আর এমন কথা শুনছেন আমার কাছ থেকে যে আপনারা এই স্বাদ নাই আমার মুখ দেখার আর কি, এই পরিবেশটা ছিল আর কি। বাট এখন বিরাট বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে কালচারে। আমরা কথা বলছি এবং সংসদ নেতা, বিরোধী দল নেতা উভয়ই কিন্তু প্রথম দিনের যে বক্তব্যটা দিয়েছে সেটা থেকেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা জাতির কাছে যে তারা কি চাচ্ছেন। বিরোধিতার খাতিরে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধিতা হবে না, এটা তিনি ক্লিয়ার করেছেন এবং দুটো অধিবেশনে এটি নিশ্চিত হয়েছে। অনেকগুলো বিলে জাতির স্বার্থে প্রয়োজনে আমরা একমত হয়েছি, সর্বসম্মতিক্রমে বিলগুলো পাশ হয়েছে। অনেকগুলো বিলের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে গিয়েছি এবং ওয়াকআউট করেছি। সর্বশেষ আজকে একটি বিল পাশ হয়েছে, এটি নিয়ে দেখেছেন কি টাইপের টক হয়েছে সেখানে আর কি। অর্থাৎ এই যে একটা কালচার, অর্থাৎ আপনি গৃহপালিত বিরোধী দল কিনা এরকম কথাবার্তাও এখন চলছে না। জামাত ইসলামী 11 দল গৃহপালিত বিরোধী দল নয়, তারা যৌক্তিক সমালোচনার জায়গায় সমালোচনা করছে এবং প্রয়োজনে কঠোর হতেও তারা পিছপা হচ্ছে না। বাট সরকারি দল চেয়েছে তাই আমি সবগুলো বিরোধিতা করব, একটা পজিটিভ কাজ হচ্ছে সিদ্ধান্ত, সেটাকে আমি হাততালি দিব না, এই টাইপের সংকীর্ণ মনতা থেকে এই সংসদ বের হয়ে আসতে পারছে। আমি মনে করি যে এটি একটি বড় ধরনের পরিবর্তন এবং আগামী দিনে আমার কাছে মনে হচ্ছে যে যদিও অনেকগুলো প্রত্যাশার পূরণ হয় নাই, কিন্তু আমরা আশাবাদী এবং আমরা মনে হচ্ছে যে অবস্থানে এখন আছি যৌক্তিক জায়গায় অবশ্যই সরকার দল বিরোধী দলের অনেকগুলো দাবির ব্যাপারে একমত হবে। আসলে বিরোধী দলের দাবির বিষয় নয়, জাতীয়। আপনি আমার কাছে মানে আমার আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলাম আপনি যখন উপস্থাপনাটা শুরু করলেন আর কি, যে এই সংসদটা কিভাবে গঠন হয়েছে তার একটা প্রেক্ষাপট আপনি জাস্ট 10 সেকেন্ডে বলছেন আর কি। মানে আমি ওই 10 সেকেন্ডের মধ্যে আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলাম যে এভাবে একটি চিন্তাধারা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায়? তো আমরা মনে করি যে এটি শুধুমাত্র বিরোধী দলের দাবি নয়, আজকে যে জুলাই সনদ নিয়ে দাবিটা, গণভোট নিয়ে, সেটি আপামর মানুষের দাবি এবং ম্যাক্সিমাম বিএনপির লোকেরও দাবি। সুতরাং এটা মানতে বাধ্য হবে এনিহাউ। আলোচনা আসবো। আশরাফুদ্দিন বকুল, আপনার কাছে স্ট্রেট প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে জিটিভির দর্শক শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আসলে
যেহেতু আমরা প্রথম গিয়েছি, আমার জীবনে ফার্স্ট, এবং 18-তে নির্বাচন করেছিলাম, যদি 18-তে পাশ করার সমান থাকা সত্ত্বেও ইলেকশন করতে পারিনি, তো এবার ফার্স্ট এমপি হয়েছি জনগণের ভোটে। তো সেজন্য আমি আমার নরসিংদী পাঁচ রায়পুরা জনগণকে ধন্যবাদ জানাই। আসলে প্রকৃতপক্ষে আমরা আগে বাইরে থেকে আমরা যেটা ওভারলুক করতাম বা লুক করতাম যে সংসদের দিকে, সংসদটা প্রকৃতপক্ষে কী অবস্থা থাকতো, তাদের চিন্তা চেতনা ছিল 41 সাল পর্যন্ত। আপনি টার্গেট করে দিয়েছেন যে আমি 41 সাল পর্যন্ত থাকবো, তাহলে আপনার তো বদার করার দরকার নেই কাউকে, বিরোধী দল থাকুক আর না থাকুক, ইলেকশন আসুক কি না আসুক। এখন কিন্তু দেখেন, একটা ইলেকশন হয়েছে ফ্রি ফেয়ার ইলেকশন, সবার অংশগ্রহণের মাধ্যমে। জামাত ইসলাম তাদের জোট, তাদের কৌশল অ্যাপ্লাই করেছে, আমরা আমাদের কৌশল অ্যাপ্লাই করেছি। যে যত কথাই বলুক, কিন্তু যার যার কৌশল আমরা এগিয়ে এসেছি। বিরোধী দল তো এখনো বলে যে কোথায় 2 নম্বরই হয়েছে, এটা কোন রাজনৈতিক, দিক দিয়ে বিএনপি এটা কিন্তু জিতে গেছে। রাজনৈতিক ভাষা আছে, এটা বলবেই, এটা সবাই বলবে, আমিও বলি, আমরাও বলি, ঠিক আছে। আমি যদি যখন বলি যে ভোট গণনা, ভোট শেষ 4টার পরে একসাথে 8টা 10টা সেন্টারে আরবি পিটাচ্ছে কেন, আমার ভয় লেগে গেছিলো যে সামথিং করতে যাচ্ছে কিনা, রেজাল্ট উল্টাই দেবে, পাগলের মধ্যে সেন্টার টু সেন্টার যাইতাম। তো কথা তো আমাদের আছে, সবারই আছে, কিন্তু আসলে আলটিমেটলি কি, সবাই তো আমরা এখন সংসদে, তাই না? এটা আমরা আমাদের স্টাইলে কথা বলবো, ওনাদের স্টাইলে কথা বলবেন, কিন্তু আলটিমেটলি আমরা কি একটা মঞ্চে বসছি কিনা, আমরা যে কথাগুলো বলছি ওনারা যুক্তি দিচ্ছেন। ইভেন আমি নিজেও কিন্তু আমার দলের মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি, আমার বক্তব্য দেখেন, সংসদ নিয়ে কথা বলেছি, 300 আসনের সমান বন্টনের জন্য কথা বলেছি, সুষম বন্টনের জন্য কথা বলেছি, এবং প্রকৃতপক্ষে শুধুমাত্র একটা জেলাকে না দেখার জন্য বলেছি, এবং সব জায়গায় সম বন্টনের কথা বলেছি। কিন্তু আমি কিন্তু ওই স্ট্যান্ডে গেছি, আমাকে কিন্তু হুইপ্রো অনেকে আমার প্রশ্ন করছে কেন, যে এইভাবে হওয়া দরকার একটা পার্লামেন্ট, যে পার্লামেন্টে সরকার দলের লোকেরও বলবে সরকারের বিপক্ষে বা সরকারকে শুদ্ধ হওয়ার জন্য। আর ওনারা যেটা করছেন, আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদের বিরোধী দলের নেতা উনি এত সুন্দর কথা বলছেন, এটা আপনারা সবাই দেখছেন, এত কনভিন্সিং স্টাইল, যে ওনার কনভিন্সিং স্টাইলে আমাদের সংসদ নেতা কনভিন্স হয়ে যান। আমরা এটা দেখছি, এটা নয়, এই নয় যে উনি ওনার দাবি থেকে সরে যাচ্ছেন, উনি তো দাবি আদায়ের জন্য উনি কিন্তু বারবার বলতেছেন। কিছু লিমিটেশন আমাদের আছে, মাত্র আমরা তো সরকার গঠন করেছি, অনেক মানে সমস্যার পরে কিন্তু এসেছে, তাই না? জুলাই আন্দোলনের পরে ধরেন আপনার দেশে যে ক্ষতি হয়েছে, সেই অর্থনৈতিক ক্ষতি, সেই পর্যায়ে থেকে এসে আস্তে আস্তে আসতে গেলে কিন্তু একটা সময় লাগবে, অর্থনৈতিক যে রিফর্মেশনটা এটা অনেক সময় লাগবে। এই সংসদের ভিতরে আপনি দেখেন টাইম টোটালি ভাগ করা আছে, রেশিও অনুসারে সমান ভাগ দিচ্ছেন প্রত্যেকটা জায়গায়, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি সময় দিচ্ছেন ওনাদেরকে, আবার কোনো ক্ষেত্রে ওনার জন্য যে দাবিগুলো তুলছেন সেই দাবিগুলো আজকে দেখেন একটা পাশ হয়েছে, মানে হাত জোর অনুরোধ করা হয়েছে, বলতে গেলে আমাদের সবসময় হাত জোর অনুরোধ করে বলছেন, লাস্টে এমনও বলছেন যে আমরা পাশ করাই, আপনাদের যে যৌক্তিক যে দাবি আসে এটাকে আমি আবার অ্যামেন্ডমেন্ট করব। দেখেন, এইগুলো তো আগের কোনো পার্লামেন্টে বলাই হতো না, বরঞ্চ বিরোধী দলকে আসবে না, আসার দরকার নাই, তাকে ডাকায় দরকার নাই, তাকে সংসদে আনাই দরকার নাই। যেখানে বিরোধী দল পার্লামেন্ট ছিল, যেখানে জাতীয় পার্টি ছিল, তাদের একটা পুতুল বিরোধী দল, যা মানে তারাও মন্ত্রিত্ব নিত, তাই না? আজকে তো ওনারা সংসদের ডেপুটি স্পিকারও নেন নাই, কেন? ওনার বিরোধী দল হিসাবে ওনাদেরকে স্ট্যান্ড করতে চেয়েছেন, কিন্তু আগের বিরোধী দল তো মিনিস্টারও নিয়েছিল কয়েকটা, তাই না? তো এইভাবে তো ভাগাভাগি ইলেকশনই হয়েছে তাদের মধ্যে, যে বিরোধী দলকে ভাগাভাগি ইলেকশন করেছে, ওনারা তো ভাগাভাগি ইলেকশন করেন নাই, ওনারা ফাইট দিয়েছেন। তার মানে কি টোটালি ডিফারেন্ট। এবং এই যে পলিটিক্স একটা ডেমোক্রেটিক ওয়ে জার্নি শুরু হয়ে গেছে, এটা যদি আমরা নিয়ে যেতে পারি, আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশ নতুন কিছু দেখবে। এবং বিরোধী দল এবং আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা ব্যর্থ হলে কিন্তু আমরা একা হব না, আপনারাও হবেন, আর আপনারাও আপনাদের এলাকায় ব্যর্থ হলে আমরাও এটা দায় বহন করতে হবে। তার মানেটা কি, 300টা আসন নিয়ে কিন্তু চিন্তা করছেন, যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ভাবছেন না যে হ্যাঁ আমাদের আসনগুলোতে শুধু আমাদের উন্নয়ন হলে হবে না, সব জায়গায় হতে হবে। আমরাও এটা বলছি, এই কথাগুলো তো আগে বলতে পারতেন না, আপনি কেউ বলতো না। আগে আমরা দেখতাম যে এক এক মন্ত্রী সব কিছু নিয়ে যাচ্ছে, তার মানে কোনো সব এলাকার কোনো খবর থাকছে না। আমাদের এখানে কিন্তু আস্তে আস্তে এই চেঞ্জটা আসতেছে, এবং দেখা যাচ্ছে সুষম বন্টন দিকে চলে যাচ্ছে। এই যে একটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটা পর একটা চেঞ্জ এসে একটা সমাজটা একটা পর্যায়ে চলে আসবে। আজকে দেখেন, আপনি যত কিছু বলেন, যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলেন বা অন্যান্য যত সেক্টর আছে, সবগুলো সেক্টর কিন্তু অনেকগুলো ধাক্কা খায়, কিন্তু কোনো রকম ঠিক আছে। এর মধ্যে থেকে যে সরকার পলিটিশিয়ানরা যে একটা স্ট্যান্ড নিচ্ছে, এতে করে কিন্তু সবাই কিন্তু আশান্বিত হচ্ছে।
আজকে একটা বিল পাস করানোর উদ্দেশ্য হলো যে আজকে 5 মাস চলে গেছে কিন্তু আমরা বিলটা পাস না করলে বিদেশিরা ইনভেস্ট করতে পারছে না, এবং ওয়ান রোভ সার্ভিস মানে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য এই বিলটাকে নিয়ে আসা হয়েছে। কারণ অনেক টাইম লাগে একটা ইনভেস্টমেন্টের জন্য, এগুলো সব কাটায় ওঠার জন্য, এগুলো কিন্তু আগে সরকাররা করতো না। তো আমি মনে করি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য হোক, আইনের শাসনের জন্য হোক, বা বিরোধী দলকে তার ভূমিকা রাখার জন্য হোক, সমস্ত ক্ষেত্রে সরকারি দল সবাই মিলে যখন একসাথে কাজ করবে, আর যে কাজটা করছে এখন মাত্র 2টা অধিবেশন গেছে, কিন্তু 5 বছরের মধ্যে মাত্র 5টা মাস 2টা অধিবেশন, আর কিন্তু অনেক আছে। ধারাবাহিকভাবে আপনি যখন এর চলতে থাকবে আপনার অবশ্যই এটা টেস্ট পাবেন। আমরা কিন্তু পাচ্ছি কেন? কারণ আমরা ভিতরে বসে বুঝতেছি আমরা যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। যেমন অনেক একজন নতুন এসে যখন উল্টাপাল্টা কথা বলা শুরু করে, আলটিমেটলি তাকে থামায় দেওয়া হয়, না না আগের স্টাইল নাই, এখন চেঞ্জ হয়ে আসতে হবে। মহিলা বিরা কিন্তু উল্টাপাল্টা শুরু দিয়েছিল, পরে স্টপ করে দিল না। একটা বিরতি নিতে হবে, বিরতিতে যাওয়ার আগে একটু জানিয়ে রাখি যে পরিবর্তনটা যদি হয়, যেমন প্রথম 3টি অধিবেশনের মধ্যে সবগুলো সংসদীয় কমিটি গঠন করার কথা, কিন্তু এখন পর্যন্ত হলো কটা মাত্র? 5টা না 6টা, 7টার মতো হলো, আর বাকিগুলো আরেকটা অধিবেশন হয়ে যাবে। এরকম একজন প্রতিমন্ত্রীকে সংসদীয় কমিটিতে রাখা হয়েছে, যেটির সংস্কৃতির মধ্যে নাই, পরিবর্তিত হয়েছিল 2009-এর পরে। সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করতে চাই। একটা ছোট বিরতি নিয়ে এসে দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আপনারা আছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আজকে আলোচনা করছি কতটা বদলেছে সংসদের সংস্কৃতি শিরোনামে, যে বিষয়টা নিয়ে বিরতির আগে জানার চেষ্টা করেছিলাম ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম রাশেদকে দিয়ে শুরু করতে চাই। সংসদীয় কমিটিগুলো গঠন কেন হলো না, মানে এটা একটু দেরি হয়ে যাচ্ছে কিনা, তাহলে আরো প্রাণবন্ত হতো কিনা, সেটাকে আপনার কি মনে হয়? সংস্কৃতির পরিবর্তন সেই লুজ একটু এখন একটু ঢিলে ঢালা কেন? না, এখানে আমার কাছে মনে হচ্ছে যে একটু উদাসীনতা আছে। আসলে উদাসীনতাও বলবো, আর একটা হচ্ছে যে অগোছালো। মানে বেশ কিছু ক্ষেত্রে কে কি বলবেন, কিভাবে বলবেন, আমি বক্তব্য দেওয়ার জন্য তো আজকে প্রস্তুত না, আমাকে কেন আগে জানানো হয় নাই, ও তাই নাকি, এই টাইপের ব্যাপার চলছে আর কি। এবং সেটার মতো করেই আই থিঙ্ক দেখছি যে বেশ কিছু বিলও আনা হয়েছে, যে বারবার বলা হচ্ছে যে বিলটা আনার আগে বিলগুলো আগে থেকে দিতে হবে স্টাডি করার জন্য, 3 দিনে একটা সময় বাধ্যবাধকতা আছে, ইভেন 1 দিন আগে হলেও দিতে হবে আর কি। সেটা জানাই দেওয়া হচ্ছে, আবার একই সংকট, পরে আবার বিল আসছে পরের দিন, সেম, কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এটা আমি বলবো যে এক ধরনের ঔদাসীন্য। এবং ঠিক একইভাবে আপনি যেটি ধরেছেন, আমরা কিন্তু মানে টেনশনে ছিলাম যে কিরে সংসদ তো অধিবেশন শেষ হয়ে যাচ্ছে। ইভেন মাঝখানে কিন্তু বিরোধী দল নেতার পক্ষ থেকে একটা দাবি জানানো হয়েছিল যে দেশে বন্যার যে পরিস্থিতি, এমপিদের এখানে সংসদ অধিবেশনে বসে না থেকে, যেহেতু বাজেট শেষ হয়ে গেছে, এখন সবাই তার নিজ নিজ এলাকায় চলে যাক, এই দাবিও পেশ করে সংসদের অধিবেশন 2-3 দিন একটু কমানো যায় কিনা আবেদন পেশ করা হয়েছিল। তো দেখছি যে কোনো কমিটিগুলো গঠন করা হচ্ছে না। অথবা দেখুন যে কমিটি যে গঠন করা হলো, কমিটির আবার একটা শর্ত আছে, যেমন হলো যে প্রতি মাসে তার একটা করে মিটিং হতে হবে আর কি। আমিও তো একটা কমিটিতে নতুন করে যুক্ত হয়েছি, 1 মাস পার হয়ে গেছে, কোনো মিটিং টিটিংয়ের বালাই নাই আর কি। আমার কাছে এই সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আর কি যে একটা ঔদাসীন্য, অগোছালো একটা অবস্থায় সংসদটা চালাচ্ছে। এবং এটি কিন্তু দেখা যাবে যে এরকম যে শেষ দিকে গিয়ে হয়তো তড়িঘড়ি করে কমিটিগুলো দেওয়া হবে। এবং এইটা যেটা বলেছেন কিছুক্ষণ আগে আপনি বলছিলেন আর কি, যে প্রতিমন্ত্রীকে সংসদীয় কমিটিতে রাখা হয়েছে আর কি। তো এগুলো হয়তো তড়িঘড়ি করতে গিয়ে শেষ পর্যন্ত এরকম ঘটেছে। ইভেন এবার যে কমিটিগুলো লাস্ট দিন গঠন করা হচ্ছিল, সেই দিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। এবং প্রথমত কমিটি গঠন করা হবে আজকে বিজনেস আওয়ারে রাখা হয়েছে কার্যসূচিতে, বাট পরবর্তীতে আবার এটা ক্যান্সেল করা হয়েছিল। আবার চিফ হুইপ গিয়ে উনি আবার নাকি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলে উনি অনুমতি দিয়েছেন, এরপরে পেশ করা হয়েছে। এরপরেই কিন্তু একটা ভুল আমরা পেয়ে গেলাম আর কি। ভুল বলবো না এটা সিদ্ধান্ত বলবো, এখনো পর্যন্ত ক্লিয়ার করার মতো অবস্থানে আসি নাই আর কি। এই জন্য আমরা বলবো যে অনেক কিছু এখানে ঘটেছে। ইভেন আমি আর একটু ভয়াবহ একটা বিষয় আপনাকে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে যে এটা কিন্তু সংসদ, 300 জন এমপি না, এটা সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব এখানে, সারা দেশ এখানে তাকিয়ে আছে। আবার একটা সময় ছিল বিটিভিতে সংসদ দেখানো হতো, এখন কিন্তু বিটিভি না, শুধুমাত্র বিটিভি ছাপিয়ে সকল টেলিভিশন চ্যানেল তো দেখাচ্ছেই, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এটা সারা দেশ বিশ্ব জানছে। তার মানে এটা একটা বিরাট বড় জবাবদিহিতার জায়গা। এবং আমি কি বলছি না বলছি, আর পরের আমাকে একটা চিরকুট দিয়ে একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল আর কি, সেটা বলে ফেলার কারণে পরবর্তীতে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু এরকমও হয়েছে আমার নিজেরই। বাট এখানে এই যে যেমন প্রথম অধিবেশনে বললেন এই অধ্যাদেশগুলো ল্যাপস করার সময় যে এগুলো মূলত অধিকতর সংশোধনের উদ্দেশ্যে ল্যাপস করা হয়েছে। আপাতত যেহেতু সময় সুযোগ হচ্ছে না, পরবর্তীতে আসবো আর কি।
কই এই অধিবেশনে শেষ হয়ে গেল, ওই আসেনি। কোনো একটা বিলও কি সামনে নিয়ে আসা হয়েছে? একদম পরিষ্কার। আমি একটু মাহবুব কামাল, ওই যে অগোছালো কথাটা বাদ দিয়ে আমি যদি ছাপিয়ে অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে যে এই বাজেট অধিবেশন, বাজেট ছাপিয়ে অন্য আলোচনা বেশি। বলছি দেখেন, এই পার্লামেন্ট কিন্তু বিএনপি এবং জামাতের অনেক সাধনার ধন, ঠিক আছে, অনেক অ্যাডভার্স সিচুয়েশন মোকাবেলা করে এবং নানা কৌশলে এই নির্বাচনটা দেওয়া হয়েছিল এবং নির্বাচনটা ফেয়ার হয়েছে। এখন এবং এত কেন সাধনাদান বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে এমনও কথা বলছেন যে নির্বাচন দেওয়ার জন্য আমরা, কথাটা এমন যে এমন কিছু মেনে নিয়েছি যেটা ভান করেছি আমরা, এমন কথাও কিন্তু বলছে। কথাটা মানে এরকম, ইট সাউন্ডেড ভেরি আনএথিক্যাল, রাইট। ঠিক আছে। এখন প্রথমত দুইটা কথা বলবো। প্রথমত, আপনি আগে এক্সাইটেড হয়েন না। প্রথমত, এই পার্লামেন্ট ডিসফাংশনাল। কীরকম? দুইটার সবচেয়ে সেন্সিটিভ ইস্যু এই পার্লামেন্টে আলোচিত হয় নাই, একটা হাম এবং একটা মার্কিন চুক্তি আমেরিকার সাথে। এবং রুমিন ফারহানা চেষ্টা করছিলেন, কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে। এবং বাজারে একটা কথা চালু হয়েছে যে হোল বিরোধী দল ইজ নাও পার্সনিফাইড উইদিন রুমিন ফারহানা। বিরোধী দল এখন রুমিন ফারহানার মধ্যে পার্সনিফাইড, এটা বাজারে চলতেছে কিন্তু একা। ফলে এই যে দুইটা হাম এবং মানে কত ক্যাজুয়ালিটি হয়েছে আপনি দেখেন, হামের শিশু, এটা আলোচিত হয় নাই। যেহেতু আলোচিত হলে ইউনূস সাহেব মানে হয়, মানে কি বলে যে দোষী সাব্যস্ত হয়। মার্কিন চুক্তিও এটা হয় না। এই দুইটাই কিন্তু আমেরিকার স্বার্থকে সমুন্নত রাখার জন্য আলোচনা হয় নাই। এক। দুই নম্বর হচ্ছে, এক্সাইটেড হয়ে না, এই পার্লামেন্টের মেয়াদ কতটুকু আই এম নট শিওর। কীরকম আমি বলি, এক্সাইটেড হয়ে না, সেটা হচ্ছে বিরোধী দলীয় নেতা বলছেন যে জুলাই সনদ যদি পার্লামেন্টে ইনকর্পোরেটেড না হয় তাহলে এই সরকার অবৈধ, সবাই অবৈধ। হ্যাঁ, তার মানে পার্লামেন্টও অবৈধ, ঠিক আছে। এখন ধরেন এই মুহূর্তে এক ধরনের এটার কি বলে, এক ধরনের হানিমুন চলতেছে বিরোধী দলের সাথে সরকারের। 6 মাস পরে, 1 বছর পরে বিরোধী দল মনে করলো যে এই গভর্নমেন্ট শুড গো, মানে আমাদের অবস্থা এমন যে আমরা এখন আপার হ্যান্ড নিতে পারি। তারা যদি বলে যে এই পার্লামেন্ট মানি না, এটা অবৈধ পার্লামেন্ট, আপনি কি করবেন? একটা মানে কথার কথা, তারা রিজাইন করলো যে এই পার্লামেন্ট অবৈধ, এই সরকার অবৈধ, এটাতে আমরা থাকতে পারি না। তাহলে কি কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হবে বুঝেন। এবং এগুলো তো আপনি ফেলে দিতে পারেন না, এগুলি তো মানে আপনাকে এগুলিকে আপনাকে হিসাবে নিতে হবে জিনিসগুলি। বলে ফেলছেন তো যে জুলাই সনদ না হলে এটা অবৈধ, বলেন নাই নাকি উনি? তো ওনার মতো মানে বিরোধী দলীয় প্রধান নেতা, পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা, উনি যখন এটা বলে, আমরা কি সব কথাই হেলাফেলা মনে করব? আমরা কি সব কথাই মানে কি হাওয়ায় মিলাই দিব? তা তো না। ফলে উনি যদি এটা মিন করে থাকেন, তাইলে 6 মাস 1 বছর পর কি হবে আই এম নট শিওর, ঠিক আছে। এখন দেখেন, মানে ডেমোক্রেটিক সোসাইটি না, অল ডেমোক্রেটিক সোসাইটিজ নিস্তরঙ্গ। আপনি যান ইউরোপে, যান, নিস্তরঙ্গ। কিন্তু আমরা বলতেছি এটা ডেমোক্রেসি, আমাদেরটা তরঙ্গায়িত, ঠিক আছে, তরঙ্গের পর তরঙ্গ। এবং এই তরঙ্গে মানে কখনো অনেক কিছু ভেসে যায়, কখনো ডুবে যায়, তাই না? আমরা তো একটা নিস্তরঙ্গ সমাজ পাবো না, আমরা একটা স্টেবল সোসাইটি পাবো না। এটা বারবার বলতেছি এটা আমি বারবার 10-15 বছর যাবত বলতেছি, ঠিক আছে। এবং এইটা কি হবে আলটিমেটলি, হ্যাঁ, এটা আপনার এই শঙ্কার জায়গাটা আমি আরেকটু কথা বলবো, আমি অবশ্যই আসবো আপনার কাছে আবার। আমি একটু আশরাফুদ্দিন বকুলকে আপনার প্রশ্নের উত্তরে মানে কিছু বলার আছে কিনা, সরকার দলীয় সংসদ সদস্য যেহেতু খুব বড় আশঙ্কার কথা বলেছেন কিন্তু। জি, ধন্যবাদ আপনাকে এবং টিবিসির দর্শকদেরকে। আসলে শঙ্কা তো অলওয়েজ আছে, শঙ্কা নিয়ে তো জীবন, শঙ্কায় তো থাকবেই। শঙ্কার মধ্যে দিয়ে যদি না থাকেন তাহলে তার মানে স্বৈরাচার হয়ে যাবেন। শেখ হাসিনা কোনো শঙ্কা ছিল না, সে 41 সাল পর্যন্ত থাকতে চাইছিল, তার কনফার্ম টিকিট ছিল 41 সাল পর্যন্ত, কিন্তু হঠাৎ করে এটা ইন্ডিয়ান টিকিট হয়ে গেছে, তাই না? তার মধ্যে যদি শঙ্কা থাকতো যে আমাকে জনগণকে মূল্যায়ন করতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে এবং
সংসদেও প্রত্যেকটা পার্লামেন্টারিয়ানের কথা শুনতে হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং আমাদের দল সরকার সেটা শুনছে এবং সেভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু জিনিসের ডিবেট থাকবে এবং যে সংখ্যাটা উনি করছেন, সংখ্যা অলওয়েজ আছে সব জায়গায়, সেটা আমি বলবো না যে আমি একেবারে 5 বছরের জন্য একটা ম্যান্ডেট আমি পেয়ে গেছি, আমি যা ইচ্ছা তা করবো। এখন যেই প্রবলেম নিয়ে কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে, আমরা তো বলছি জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা এমন বলিনি যে জুলাই সনদ আমরা পালন করব না, যা যা লেখা আছে তাই পালন করব। এখন কথা হলো যে ওই লেখার মধ্যে কিছু জিনিস আছে ওনাদের পছন্দ হলো না, তো ওনাদের পছন্দ না হলে ওনারা সাইন করলেন কেন, তাই না? আর সেখানে সিগনেচার করার জন্য এনসিপি তো করছে ইলেকশনের 2-1 দিন আগে, তাই না? আমার কথা হলো যে যেখানে যাদের করার কথা ছিল অনেক আগে, তারা করে নাই, দক্ষিণ প্লাজা এসে সংসদ ভবনে করে নাই। তো এখন আমরা বলছি যে জুলাই সনদে যা যা লেখা আছে তা প্রত্যেকটা অক্ষরকে পালন করবো। তার মানে কি সংখ্যা থাকার কোনো কথা নাই। হ্যাঁ, সংখ্যাতে আরও অনেক কিছু আসতে পারে, দেশের দ্রব্যমূল্য আসতে পারে, আইনশৃঙ্খলা আসতে পারে, অনেক কিছুতে আসতে পারে। আপনি ভালো না চালাতে পারলে সংখ্যা আসবে না। কিন্তু এটা এমন নয় যে ফেসিস্টের মতো আমি চালাবো, আমি কোনো কিছু মানবো না, আমি হাই স্পিড ট্রেনের মতো যাবোই যাবো, আমি কোনো দেখাবো না। তার মানে এটা কি? আমাকে সবাইকে দেখে যেতে হবে, সবার জন্য কাজ করে যেতে হবে। তার মানে কি আপনার সংখ্যা রেখেই আপনাকে সংশোধনে আসতে হবে, তাহলে আপনার কোনো সমস্যা নাই। আপনার মাথায় যদি সেই টেনশন না থাকে, নেগেটিভ ইম্প্যাক্ট না থাকে, নেগেটিভ টেনশন না থাকে, ওনার কথাটা আমি স্বাগত জানাই। কারণ নেগেটিভ টেনশন থাকতে হবে আমাকে, যে আমি থাকতে পারবো না যদি আমি ভালো কাজ না করি, আমি থাকতে পারবো না যদি জুলাই সনদকে আমি বাস্তবায়ন না করি। এখন আপনি মনে করেন আমাদের এমন একটা সংসদ আছে, যে সংসদ আমি মনে করি এই জুলাই সনদের ব্যাপারে সুন্দর একটা সমাধান দেওয়ার মতো ক্ষমতা আছে। কারণ সরকার দল আর বিরোধী দল যখন যেহেতু একসাথে বসে, একসাথে কথা বলে, আলোচনা করে, কাজে এই কারণে জুলাই সনদে যা যা আছে তা বাস্তবায়ন করার জন্য আমরা যেহেতু রাজি আছি, তো এটা সংখ্যা নাই কিছু। আরেকটা জিনিস যেটা আপনারা বললেন যে সংসদীয় কমিটিগুলো, যেহেতু আমরা অনেকগুলো অধ্যাদেশ নিয়ে সময় পার করে ফেলেছি প্রথম সংসদে, তারপর আমরা বাজেটের কথা বলেছি, এই জন্য সরকার দলীয় সেই সংসদীয় কমিটিগুলো করতে একটু সময় লেগেছে এবং লাস্ট পর্যায়ে আমরা সময় কম পেয়েছি। এখন মনে করেন সামনের অধিবেশন এটা হয়ে যাবে, এবারও খুব তাড়াহুড়া হয়ে করা হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে আমি যেটা শুনছি যে বিরোধী দলের পক্ষ থেকে নাম দেওয়া হচ্ছে না। আমি লেটেস্ট যেটা জানিয়ে আসলাম যে ওনারা যদি নাম দেয় তাহলে ওগুলো তাড়াতাড়ি করে দেওয়া হবে। আমরা যেহেতু সংখ্যার কথা বলেছেন মাহবুব কামাল, এই সংখ্যা নিয়ে আলোচনায় ফিরবো। কারণ আপনি বলছেন অবৈধ যদি বলে বিরোধী দল, কিন্তু সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একসঙ্গে শপথ নিয়েছেন, সেটাও তো বৈধ না, সংবিধানে কোথাও সেটা নেই, সেটা নিয়ে তো আলোচনা হতে পারে। একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আলোচনায় আসছি। দর্শক আপনারা আছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনের সঙ্গে, একটা বিরতি নিয়েছি। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যেটি আমি বিরতি যাওয়ার আগে বলেছিলাম, মাহবুব কামালকে দিয়ে শুরু করি। সংসদের এই যে অবৈধ বৈধ এক একজনের মুখ থেকে একজনের কথা শুনে আমি জানি না, এই এখন আমি যে যতটুকু কথা বলবো এটা আমার সহ আলোচক বিএনপি দলীয় এমপির জন্য তাকে টিপস হিসাবে। সেটা প্রথম হচ্ছে যে জুলাই সনদ দিয়ে বিরোধী দলের সাথে বসে একটা জায়গায় আসেন, একটা এলসিএম করেন, লঘিষ্ঠ সাধারণ গুণী নিয়োগ, যে এইগুলি আমরা মানতেছি, এগুলি আপনারা ছাড় দেন, ঠিক আছে। 2 নম্বর কথা হইল মেষ না, এই যে ভেড়া সবসময় আতঙ্কে থাকে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। আসলে নেকড়ে কিন্তু তাকে খায় না, তাকে খায় তার পালক, মেষ পালক তাকে খায় যখন তার মাংসের প্রয়োজন হয়, কিন্তু সে সবসময় আতঙ্কে থাকে যে নেকড়ে আমাকে খেয়ে ফেলবে, ঠিক আছে। সেটা বুঝে না যে তার হত্যাকারী হচ্ছে তার প্রতিপালক। আপনারা আওয়ামী লীগের পিছনে সব শ্রম, সব মেধা, সব কিছু ব্যয় করতেছেন, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আপনাদের প্রবলেম না, আপনার প্রবলেম চিহ্নিত করতে পারতেছেন না। আওয়ামী লীগ আপনাদের প্রবলেম না, আপনাদের যে খাবে তাকে আপনারা চিনেন না। সেটা হচ্ছে, আমি বলে দিই, স্পেসিফাই করি, জেনজি এবং জামাত। এটা হচ্ছে আপনাদের, হাসেন না, এইটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের সমস্যা। আপনারা আওয়ামী লীগকে সমস্যা ভাবতেছেন, আওয়ামী লীগ আপনাদের সমস্যা না। আপনারা ভাবতেছেন আওয়ামী লীগ নেকড়ে খাবে না আপনাদের, ঠিক আছে। আপনাদের যে খাবে সে হচ্ছে আপনাদের প্রতিপালক, ঠিক আছে, জেনজি এবং জামাত। সুতরাং পলিটিক্সটা ঠিকমতো করেন, এটা অনেক সাধনার ধন আপনাদের পার্লামেন্ট, হ্যাঁ, পলিটিক্স ঠিকমতো করেন। আপনার জুলাই সনদের ব্যাপারে বসেন,
জামাতের সাথে বসে একটা ফয়সালা করেন, কারণ জামাতের যদি মাথা খারাপ হয়ে যায় তারা কিন্তু রিজাইন করে বসে থাকবে, বুঝছেন? তখন এই 72টা সিটে আপনি উপনির্বাচন করতে পারবেন না, ঠিক আছে? এটা কিন্তু আমি খুব চাচা ছোলা কথা বললাম, ভাইবেন না যে এটা আমি আপনার এনিমি, বন্ধু হিসেবে বলতেছি, ঠিক আছে? রাশেদুল ইসলাম রাশেদ নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা বলবেন। খাবে শব্দটা ব্যবহার করেছেন মাহবুব কামাল, কিন্তু খাবে বলতে বিরোধিতা নেমে যাবে সেই অর্থে বলার চেষ্টা করেছেন। রাশেদুল ইসলাম রাশেদ কিছু বলবেন? না, এখানে অনেকগুলো বিষয় কিন্তু অমীমাংসিত। সবচেয়ে বড় অমীমাংসার বিষয়টা হচ্ছে আমাদের যিনি বর্তমানে প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান বলেন চমৎকার, এবং ওনার কথা শুনলে মুগ্ধ হয়ে শুনি যে দেশটা একটা ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এরকম কিছু হয়ে যাচ্ছে, তাইওয়ান হয়ে যাচ্ছে আর কি। কিন্তু যখন ওনার মন্ত্রীদের দিকে তাকাই কোনো মিল পাই না বিষয়টা। আপনি দেখেন যে আমরা কিন্তু অফলাইনেও আলোচনা করছিলাম আর কি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বকুল ভাই ওনার এলাকার দুঃখের কথাগুলো বললেন যে এতগুলো লোক মারা গেল, সেগুলো কেন মারা গেল? হ্যাঁ, মারা যাওয়ার পর আপনি বিচার করতেছেন, তার আগে কেন? সরকার বলছে কি যে প্রিভেন্টিভ, উনি বলছেন বারবার, এই প্রতিদিনই যদি উনি সংসদ যখনই আলোচনা করার সুযোগ পেয়েছেন এই শব্দটা উচ্চারণ করেছেনই। উদ্যোগ কই? আর আপনি সুশাসন দিতে পারছেন না, দেশে আইনের শৃঙ্খলা নিয়ে আসতে পারছেন না। এখানে মাহবুব ভাই বলছেন যে জেনজিদের নিয়ে উনি খুব শঙ্কিত আর কি, জেনজিদের ল্যাঙ্গুয়েজ নিয়ে শঙ্কিত। ঢাকা শহরে যেটা দেখলাম, হ্যাঁ, না মানে জেনজিদের ল্যাঙ্গুয়েজ নিয়ে শঙ্কিত আপনি, জেনজিদের আন্দোলনের ধরন নিয়ে শঙ্কিত, সেখানে আন্দোলনকারী ইন্ধন দিচ্ছে সেটা নিয়ে শঙ্কিত। তো সব তো আপনার কাছে আইডেন্টিফাইড। মাদক আপনার কাছে কি আইডেন্টিফাইড না? আপনি দুঃখজনক এরকম হয়তো যদি বাস্তবতা যে শুধুমাত্র বিরোধী দলের পক্ষ থেকে মাদক নিয়ে আলোচনা করা হচ্ছে, সুশাসন নিয়ে, আইনের শাসন নিয়ে নানান কথা, এরকম হইলে আপনি এটা বলতে পারতেন যে এটা একটা বিরোধী দলের একটা প্রোপাগান্ডা। আমাদের ভাই বকুল ভাই নিজেও তিনি সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন এই মাদকের ব্যাপারে, আইন শৃঙ্খলার ব্যাপারে, এবং এই স্পেসিফিকভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 2 সিট পরে, 3 সিট পরে কি বলে এটাকে, বাবু গয়েশ্বর রায়, তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে তো মাদক আসে, হাতটা বদল হয়েছে হয়তো, সেটা তিনি জানেন, এরকম বলছেন আর কি। এর চেয়ে বড় ইঙ্গিত, ভয়ঙ্কর ইঙ্গিতগুলো করার পরেও কোনো বোধোদয় হচ্ছে না। তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে কোনো মিল আছে কিনা? এরপর আসেন হলো যে বিভিন্ন জায়গায় কিছুদিন আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের একটা বরাদ্দ হলো, এখানে একটা বৈষম্য, অথচ এই বৈষম্যের বিরুদ্ধে যেই কিন্তু আন্দোলনের মাধ্যমে একটা সরকার, এই বৈষম্যের সমাধান কই? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কি বলে, প্রধানমন্ত্রী বলছেন, এখানে হচ্ছে না বাস্তবায়ন। অর্থাৎ এই যে একটা সামগ্রিক সংকট আমি দেখছি আর কি, যে যা বলছে তা করছে না, অথবা মাহবুব ভাইয়ের কথা ধরে যদি বলি আর কি, যে যা করার দরকার নাই অথবা কম ইম্পর্টেন্ট সেটা নিয়ে খুব আমরা হুড়োহুড়ি করছি আর কি। এই জায়গাগুলো যেখানে আপনি বারবার বলছেন যে বিরোধী দল এবং সরকার দল যদি ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে অর্থবহ একটা সংসদ যদি কার্যকর করতে চায়, করতে পারে, তাহলে আলটিমেটলি এই আওয়ামী লীগ বলেন এগুলো কোনো ফ্যাক্টর হবে না এখানে। একদম সেই জায়গায় আমরা মনে করছি যে ব্যাপকভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছে। ইঞ্জিনিয়ার আশরাফ কেন বাধাগ্রস্ত হচ্ছে? মানে নির্বাচিত সরকার, আমরাও যে 18 মাস বলে এসছি, নির্বাচিত সরকার আসলে একটা ঠিক হয়ে যাবে। 18 মাস ধরে যেই কেওয়াজ হয়েছিল, মব হয়েছিল, পরে 5 মাস হতে চললো, আর 2 দিন পরে 5 মাস এই সরকারের, কিন্তু সেইভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, যেটি আসলে রাষ্ট্র সাহেব বলার চেষ্টা করলেন, আপনি নিজে বলেছেন। কেন? আমি আসলে এই জায়গাটা হাইলাইট করতে চাই, এটা আমাদের দলও এই ব্যাপারে এগ্রি আছে। কারণ হলো কি, আমাদের বিগত সরকার যেভাবে দেশ চালিয়েছে, বিশেষ করে সমাজের যারা কিনা যত বেশি অপরাধ করতে পেরেছে তত বেশি তাদেরকে মূল্যায়ন করেছে। যারা অপরাধ করেছে তারা শিল মারতে পেরেছে নৌকার মধ্যে, যারা বেশি অপরাধ করতে পেরেছে তাদেরকে নৌকা দিয়েছে। মানে ভোটের বাজার থেকে সরে গেছে মানুষ। কেন? সরকার চাইছে যে আমাকে পাশ করতে হবে, ক্ষমতা থাকতে হবে, যেভাবে হোক। তাহলে সমাজটা 15.5 বছরে এমন একটা জায়গায় চলে গেছে, অন্তর্বর্তী সরকার আমলে কিন্তু ওখানে স্পর্শই করতে পারে না ওই জায়গাটার মধ্যে। কেন? কারণ এমন একটা জায়গায় চলে গেছে সমাজটা, যে একটা ছেলে সে অল্প বয়সের বিড়ি খেয়ে খেয়ে মুরব্বীর সামনে দিয়ে হাঁটে, বিচারের রায় সে আগে রাত্রে টাকা খাইয়ে দিয়ে দেয়। সমাজটাকে যে নোংরা করে ফেলেছে, সেখান থেকে আপনার আনতে গেলে কিন্তু আপনার সময় লাগবে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে প্রিভেনশন, যে আমি আগে থেকে প্রিভেনশন করবো যাতে নাকি আমার স্বাস্থ্য ভালো থাকে, মেডিসিন বেশি খেতে না হয়। ঠিক তেমন সমাজে অপরাধটা যাতে কম হয়, সেই জন্য আমাকে সেই ধরনের প্রিকশন নিতে হবে। যার ধরুন কিন্তু আজকে সমাজ ব্যবস্থাটাকে উনি সুন্দর করে সাজানোর জন্য কিন্তু একের পর এক স্টেপ নিচ্ছেন, কথা বলছেন। আমরা জানি এই যে ছেলেগুলো আন্দোলন করছে,
হ্যাঁ বৃষ্টিতে ভিজছে। আমরা যে 9 মাইল দূর থেকে সাইকেল দিয়ে এসে পরীক্ষা দিয়েছি, বৃষ্টিতে আমরা ভিজিনি। আমাদের শুধু ঘেমে গেছে সাইকেল চালাতে চালাতে। তো পরীক্ষা হলে কি আমরা পরীক্ষা দিইনি? টার্গেট ছিল পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে। দেখেন আজকে অনেকে সাক্ষাৎকার দিচ্ছে না, অনেক ছেলেমেয়েরা যে পরীক্ষা দিয়েছি, পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট হবে, নাহলে একটু খারাপ হবে, কিন্তু পরীক্ষা দিয়েছি, এটাই তো গর্ব করার মতো। আপনি পরীক্ষা খারাপ হলে আবার রাস্তায় চলে আসবেন, দিস ইজ নট দ্য ম্যাটার, এবং দিস ইজ নট দ্য এডুকেশন সিস্টেম। এবং এই দেশের এডুকেশনের মূল্যায়নটা কখন কীভাবে আসবে? আজকে আন্দোলন করছে, এই দেশের এডুকেশন মূল্যায়নটা বহির্বিশ্বে কীভাবে হবে? আপনার মন্ত্রীকে যেভাবে কথা বলছেন, তাহলে ওই পরিবারের বাবা মাকে দেখে না তার সন্তান কোন জায়গায় চলে গেছে। তার মানে কি প্রিভেনশন আসতে হবে ফ্যামিলি থেকে, প্রিভেনশন আসতে হবে তার বাবা মার কাছ থেকে, প্রিভেনশন আসতে হবে ভাইয়ের কাছ থেকে, ছোটো ভাইকে দেখতে হবে, বোনকে তারা আপনার ভাইকে দেখতে হবে, তারা ভালো চলছে না, ভালো কথা বলছে, পড়াশোনা করছে কি করছে না, মাদক খাচ্ছে কি খাচ্ছে না। সমাজে আপনি ভালো করবেন, আগে বাড়িটাকে ভালো করি, নিজের পরিবারটাকে ভালো করি। সেই জন্য উনি পারিবারিকভাবে কিন্তু দেখেন বলে আসছেন সবসময় যে আমার পরিবারকে সুন্দর করতে হবে, সেই পারিবারিক রীতিনীতিকে ডেভেলপ করার চেষ্টা করছেন। এই জন্য আমি বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, যে সিস্টেম উনি আগাচ্ছেন। আমি মনে করি যে একটা পরিবারকে সুন্দর করতে পারলে একটা গ্রাম সুন্দর হয়, একটা ইউনিয়ন সুন্দর হয়, তাহলে সব বাংলাদেশ সুন্দর হয়ে যায়। সেই পলিসিতে উনি এগিয়ে যাচ্ছেন। কাজেই তৃণমূলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ধরেন এই মুহূর্তে পুলিশের সংখ্যা কম, কিন্তু এটা সত্য যে একটা ঘটনা ঘটলে বা 10টা ঘটনা ঘটলে হয়তো 5টাতে গিয়ে অ্যাকশনে যাওয়া যায়, 3টা যাওয়া যায় না, কিন্তু পরবর্তী টাইম নেই। কিন্তু সন্ত্রাসীদের হাতে আজকে এত অস্ত্র, এত মাদক বিভিন্ন দিক দিয়ে ঢুকতেছে, কারণ আমাদের 3টা দিক দিয়ে তো ভারতের বিভিন্ন জায়গায় আসতেছে, কিন্তু এটা পছন্দ দিলে তো আপনার সেরকম ফোর্স দরকার। আমরা চাই খুব দ্রুত একটা উদ্যোগ নেওয়া হোক, অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক, দেশটা ভালোভাবে চলুক। আপনাকে অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, মোহাম্মদ রাশিদুল ইসলামের সাথে আপনাকেও ধন্যবাদ, এবং মাহবুব কামাল আপনাকে ধন্যবাদ। আর কথা বলার সময় নাই, সময় একদম শেষ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ডিবিসির সঙ্গে থাকবেন।